প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বিশ্ব পরিচিতি আজকের পর্বে চলুন জেনে আসি ১৪৩ বছরেও নির্মাণ শেষ না হওয়া স্পেনের বার্সেলোনায় অবস্থিত এক অভূতপূর্ব গির্জা সম্পর্কে। লা সাগ্রাদা ফ্যামিলিয়া, যে স্থাপত্যের নামের সাথে জড়িয়ে আছে অসংখ্য মানুষের পরিশ্রমে গড়ে ওঠা সৌন্দর্য ও কারুকার্যের এক অমূল্য নিদর্শন। সাগরদা ফ্যামিলিয়া হচ্ছে স্পেনের বার্সেলোনায় নির্মাণাধীন একটি গির্জা। এটি বিশ্বের বৃহত্তম অসমাপ্ত ক্যাথলিক গির্জা। এটি কাতালান স্থপতি আন্তনি গাউদি দ্বারা ডিজাইন করা হয়েছিল। 1882 সালের 19 মার্চ স্থপতি ফ্রান্সিসকো ডি পাওলা দেল ভিলারের অধীনে সাগ্রাদা ফ্যামিলিয়ার নির্মাণ কাজ শুরু হয়। 1883 সালে ভিলার পদত্যাগ করলে গাউদি প্রধান স্থপতির দায়িত্ব গ্রহণ করেন। গথিক এবং বক্ররেখার আর্ট নুভো রূপগুলিকে একত্রিত করে তার স্থাপত্য ও প্রকৌশল শৈলীর মাধ্যমে প্রকল্পটিকে রূপান্তরিত করেন। গাউদি তার জীবনের বাকি সময় এই প্রকল্পে উৎসর্গ করেন এবং তাকে গির্জার ক্রিপ্টে সমাহিত করা হয়। 1926 সালে তার মৃত্যুর সময় প্রকল্পের 1/4-এরও কম কাজ সম্পন্ন হয়েছিল। শুধুমাত্র ব্যক্তিগত অনুদানের উপর নির্ভর করে সাগ্রাদা ফ্যামিলিয়ার নির্মাণ কাজ ধীরগতিতে এগিয়ে যায় এবং স্প্যানিশ গৃহযুদ্ধের ফলে তা আরও ব্যাহত হয়। 1936 সালের জুলাই মাসে এফআই এর নৈরাজ্যবাদীরা সমাধিক্ষেত্রে আগুন ধরিয়ে দেয় এবং কর্মশালায় প্রবেশ করে, যার ফলে গাউদির মূল পরিকল্পনা আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। 1939 সালে ফ্রান্সেস ডি পাউলা কুইন্টানা সাইট ব্যবস্থাপনার দায়িত্ব নেন, যা গাউদির কর্মশালা থেকে সংরক্ষিত উপকরণ এবং প্রকাশিত পরিকল্পনা এবং ছবি থেকে পুনর্গঠন করে কাজ চালিয়ে যেতে সক্ষম হয়। 1950 এর দশকে নির্মাণ কাজ বিরতিহীনভাবে শুরু হয়। কম্পিউটারের সহায়তাপ্রাপ্ত নকশা এবং কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোলের মতো প্রযুক্তির কল্যাণে নির্মাণ কাজ তখন থেকে দ্রুত অগ্রগতি অর্জন করেছে এবং 2010 সালে নির্মাণ কাজ মধ্যবিন্দু অতিক্রম করেছে। 2014 সালে ধারণা করা হয়েছিল যে ভবনটি 2026 সালের মধ্যে সম্পন্ন হবে, যা গাউদির মৃত্যুর শতবর্ষ। কিন্তু কোভিড-19 মহামারীর কারণে কাজের গতি কমে যায়। কাজের ধীরগতির কারণে এই সময়সূচি হুমকির মুখে পড়ে। 2024 সালের মার্চ মাসে একটি আপডেট করা পূর্বাভাস 2026 সালে ভবনটির সম্ভাব্য সমাপ্তির বিষয়টি পুনঃনিশ্চিত করে, যদিও ঘোষণায় বলা হয়েছিল যে ভাস্কর্য, আলংকারিক বিবরণ এবং মূল প্রবেশপথে যাওয়ার জন্য একটি বিতর্কিত সিঁড়ির কাজ 2034 সাল পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে। সাগ্রাদা ফ্যামিলিয়ার বর্ণনা দিতে গিয়ে শিল্প সমালোচক রেইনার জারবোস্ট বলেন, শিল্পের ইতিহাসে এর মতো কোনো গির্জা ভবন খুঁজে পাওয়া সম্ভবত অসম্ভব, এবং পল গোল্ডবার্গার এটিকে মধ্যযুগের পর থেকে গথিক স্থাপত্যের সবচেয়ে অসাধারণ ব্যক্তিগত ব্যাখ্যা হিসেবে বর্ণনা করেছেন। সাগ্রাদা ফ্যামিলিয়া একজন বই বিক্রেতা, জোসে মারিয়া বোকাবেলা, যিনি অ্যাসোসিয়েশন এস্পিরিচুয়াল ডি ডেভোটোস ডি সান হোসে এর প্রতিষ্ঠাতা, দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। 1872 সালে ভ্যাটিকান পরিদর্শনের পর বোকাবেলা ইতালি থেকে লোরেটোর ব্যাসিলিকা দ্বারা অনুপ্রাণিত একটি গির্জা নির্মাণের উদ্দেশ্যে ফিরে আসেন। অনুদানের অর্থায়নে গির্জার অ্যাবস্ক্রিপ্টটি 19 মার্চ 1882 সালে সেন্ট জোসেফের উৎসবে স্থপতি ফ্রান্সিসকো ডি পাউলা দেল ভিলারের নকশায় শুরু হয়েছিল, যার পরিকল্পনা ছিল একটি আদর্শ আকারের গথিক পুনরুজ্জীবন গির্জা। 1883 সালের 18 মার্চ ভিলার পদত্যাগের আগে অ্যাবস্ক্রিপ্টটি সম্পন্ন হয়েছিল, যখন আন্তনি গাউদি এর নকশার দায়িত্ব গ্রহণ করেন, যা তিনি আমূল পরিবর্তন করেন। অত্যন্ত দীর্ঘ নির্মাণকাল সম্পর্কে গাউদি মন্তব্য করেছিলেন বলে জানা যায়। তিনি বলেন, আমার মক্কেল তাড়াহুড়ো করেন না। 1926 সালে যখন গাউদি মারা যান, তখন ব্যাসিলিকাটির 15 থেকে 25% কাজ সম্পন্ন হয়েছিল। গাউদির মৃত্যুর পর 1936 সালে স্প্যানিশ গৃহযুদ্ধের ফলে বাধাগ্রস্ত না হওয়া পর্যন্ত তার প্রধান শিষ্য ডোমেনেক সুব্রানেসি গ্রাসের নির্দেশনায় কাজ চলতে থাকে। অসমাপ্ত ব্যাসিলিকা এবং গাউদির মডেল এবং কর্মশালার কিছু অংশ যুদ্ধের সময় ধ্বংস হয়ে যায়। বর্তমান নকশাটি আগুনে পুড়ে যাওয়া পরিকল্পনার পুনর্গঠিত সংস্করণের পাশাপাশি আধুনিক অভিযোজনের উপর ভিত্তি করে তৈরি। 1940 সাল থেকে স্থপতি ফ্রান্সেস কুইন্টানা, ইসিদ্রে পুইগ বোদা, লুইস বোনেটি গ্যারি এবং ফ্রান্সেস কার্ডোনার কাজ চালিয়ে যাচ্ছেন। আলোকসজ্জার নকশা করেছিলেন কার্লেস বুইগাস। 2012 সাল পর্যন্ত পরিচালক ছিলেন লুইস বোনেটের ছেলে, জর্ডি বোনেটাই আর্মেঙ্গোল। আর্মেঙ্গোল 1980 এর দশকে নকশা এবং নির্মাণ প্রক্রিয়ায় কম্পিউটার প্রবর্তন শুরু করেন। কেন্দ্রীয় নেভ ভল্টিং 2000 সালে সম্পন্ন হয়,
এবং তখন থেকে প্রধান কাজ ছিল ট্রান্সেপ্ট ভল্ট এবং অ্যাপস নির্মাণ। 2002 সালে সাগ্রাদা ফ্যামিলিয়া স্কুল ভবনটি সাইটের পূর্ব কোণ থেকে দক্ষিণ কোণে স্থানান্তরিত করা হয় এবং একটি প্রদর্শনী স্থাপন শুরু হয়। স্কুলটি মূলত গাউদি 1909 সালে নির্মাণ শ্রমিকদের সন্তানদের জন্য ডিজাইন করেছিলেন। 2006 সাল থেকে যীশু খ্রিস্টের প্রধান চূড়ার ক্রসিং এবং সহায়ক কাঠামোর পাশাপাশি কেন্দ্রীয় নেভের দক্ষিণ ঘেরের উপর কাজ কেন্দ্রীভূত ছিল, যা পরবর্তীতে গ্লোরি ফ্যাকেডে পরিণত হবে। কম্পিউটার সহায়তাপ্রাপ্ত নকশা প্রযুক্তির ফলে সিএনসি মিলিং মেশিনের মাধ্যমে পাথরকে সাইটের বাইরে আকৃতি দেওয়া সম্ভব হয়েছে, যেখানে 20 শতকে পাথরটি হাতে খোদাই করা হয়েছিল। 2008 সালে কিছু বিখ্যাত কাতালান স্থপতি গাউদির মূল নকশাগুলিকে সম্মান জানাতে নির্মাণ বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন, যদিও এগুলি সম্পূর্ণ ছিল না এবং আংশিকভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। সাম্প্রতিক বছরগুলিতে আংশিকভাবে পুনর্গঠিত হয়েছে। 2013 সাল থেকে অ্যাভিনিউ হাই স্পিড ট্রেনগুলি বার্সেলোনার কেন্দ্রস্থলের নিচে অবস্থিত একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে সাগ্রাদা ফ্যামিলিয়ার কাছে দিয়ে গেছে। 26শে মার্চের 2010 সালে শুরু হওয়া এই সুড়ঙ্গের নির্মাণকাজ বিতর্কিত ছিল। স্পেনের গণপূর্ত মন্ত্রণালয় দাবি করেছে যে এই প্রকল্পটি গির্জার জন্য কোনো ঝুঁকি তৈরি করেনি। সাগ্রাদা ফ্যামিলিয়ার প্রকৌশলী এবং স্থপতিরা দ্বিমত পোষণ করেছেন, বলেছেন যে এই সুড়ঙ্গটি ভবনের স্থায়িত্বকে প্রভাবিত করবে না এমন কোনো গ্যারান্টি নেই। 2010 সালের অক্টোবরে সুড়ঙ্গ বোরিং মেশিনটি ভবনের প্রধান সম্মুখভাগের অবস্থানের নিচে ভূগর্ভস্থ গির্জার কাছে পৌঁছেছিল। 2013 সালের 8 জানুয়ারিতে টানেলের মাধ্যমে পরিষেবা উদ্বোধন করা হয়েছিল। টানেলের ট্র্যাকটিতে এডিলন সেডরার একটি সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেখানে রেলগুলিকে একটি ইলাস্টিক উপাদানে এমবেড করা হয়েছে যাতে কম্পন কমানো যায়। 2010 সালের 7 নভেম্বর 6500 জন লোকের একটি সমাবেশের সামনে পোপ বেনেডিক্ট ষোড়শ কর্তৃক গির্জাটি পবিত্র করা হয়েছিল। ব্যাসিলিকার বাইরে থেকে আরও 5 লক্ষ মানুষ পবিত্র প্রার্থনার অনুষ্ঠান অনুসরণ করেছিলেন, যেখানে 100 জনেরও বেশি বিশপ এবং 300 জন পুরোহিত পবিত্র সভা বিতরণের জন্য উপস্থিত ছিলেন। 2012 সালে বার্সেলোনায় জন্মগ্রহণকারী জর্ডি ফাউলিওলার এই প্রকল্পের স্থপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নিউজিল্যান্ডের মার্ক বারি নির্বাহী স্থপতি এবং গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন। জে বুস্কেটস, এটসুরো সোটু এবং জোসেফ মারিয়া সুবিরাজের ভাস্কর্যগুলি কল্পিত সম্মুখভাগগুলিকে সজ্জিত করে। প্রধান স্থপতি জর্ডি ফাউলি 2015 সালের অক্টোবরে ঘোষণা করেছিলেন যে নির্মাণকাজ 70% সম্পন্ন হয়েছে এবং 6টি বিশাল স্টিপল নির্মাণের চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। 2017 সালের অনুমান অনুসারে সাজসজ্জার উপাদানগুলি 2030 বা 2032 সালের মধ্যে সম্পূর্ণ হওয়া উচিত। দর্শনার্থীদের প্রবেশ ফি 15 থেকে 20 ইউরো, যা বার্ষিক নির্মাণ বাজেট 25 মিলিয়ন ইউরোর অর্থায়ন করে। কাঠামোটি সম্পূর্ণ করার জন্য পোস্ট টেনশন পাথর ব্যবহার করা হবে। 9 জুলাই 2017 সাল থেকে শুরু করে প্রতি রবিবার এবং পবিত্র দিবসে সকাল 9টায় ব্যাসিলিকায় একটি আন্তর্জাতিক প্রার্থনা পালিত হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। মাঝে মাঝে অন্যান্য সময়ে প্রার্থনা পালিত হয়, যেখানে উপস্থিতির জন্য আমন্ত্রণের প্রয়োজন হয়। যখন প্রার্থনার সময়সূচি নির্ধারিত হয়, তখন আমন্ত্রণপত্র পাওয়ার নির্দেশাবলী ব্যাসিলিকার ওয়েবসাইটে পোস্ট করা হয়। এছাড়াও দর্শনার্থীরা বর্তময় স্যাক্রামেন্ট এবং অনুশোচনার চ্যাপেলে প্রার্থনা করতে পারেন। প্রাথমিকভাবে এর নির্মাণে ব্যবহৃত পাথরটি মন্টসেরাট পর্বত থেকে এসেছিল, কিন্তু এটি স্পষ্ট হয়ে ওঠে যে খনন কাজ যত গভীরতর হচ্ছে, পাথরটি ক্রমশ ভঙ্গুর হয়ে উঠছে এবং একটি বিকল্প উৎস খুঁজে বের করার প্রয়োজন দেখা দিয়েছে। 2018 সাল থেকে নির্মাণ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ধরনের পাথর ইংল্যান্ডের চর্লির কাছে ব্রিন্সকলের উইথনেল কোয়ারি থেকে সংগ্রহ করা হচ্ছে। সাগ্রাদা ফ্যামিলিয়ার শৈলীকে বিভিন্নভাবে স্প্যানিশ লেট গথিক, কাতালান মডার্নিজম বা আর্ট নুভোর সাথে তুলনা করা হয়। যদিও এই শৈলীটি আর্ট নুভো যুগের মধ্যে পড়ে, নিকোলাস পেপসনার উল্লেখ করেছেন যে স্কটল্যান্ডের গ্লাসগোতে চার্লস রেনি ম্যাকিন্টোশের সাথে গাউদি আর্ট নুভো শৈলীকে পৃষ্ঠের সাজসজ্জা হিসাবে তার স্বাভাবিক প্রয়োগের চেয়ে অনেক বেশি বহন করেছিলেন। যদিও সাগ্রাদা ফ্যামিলিয়া কখনো কোনো ক্যাথেড্রাল ছিল না, তবুও শুরু থেকেই এটি একটি বৃহৎ ভবন হিসেবে পরিকল্পনা করা হয়েছিল, যা আকারে ক্যাথেড্রালের সাথে তুলনীয়। এর স্থল পরিকল্পনায় স্পষ্টতই পূর্ববর্তী স্প্যানিশ ক্যাথেড্রাল যেমন বার্গোস ক্যাথেড্রাল, লিওন ক্যাথেড্রাল এবং সেভিল ক্যাথেড্রালের সাথে সংযোগ রয়েছে। কাতালান এবং অন্যান্য অনেক ইউরোপীয় গথিক ক্যাথেড্রালের সাথে মিল রেখে
সাগ্রাদা ফ্যামিলিয়া প্রস্থের তুলনায় ছোট এবং এর বিভিন্ন অংশের জটিলতা রয়েছে, যার মধ্যে রয়েছে ডাবল আইল, 7টি অ্যাবসিডাল চ্যাপেলের একটি শেভেট সহ একটি অ্যাম্বুলেটরি, অসংখ্য স্টিপল এবং 3টি পোর্টাল, প্রতিটি কাঠামোর পাশাপাশি অলঙ্কারেও ব্যাপকভাবে ভিন্ন। যেখানে স্পেনের ক্যাথেড্রালগুলি অসংখ্য চ্যাপেল এবং গির্জার ভবন দ্বারা বেষ্টিত থাকা সাধারণ, সেখানে সাগ্রাদা ফ্যামিলিয়ার বিন্যাসের একটি অস্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে, একটি আচ্ছাদিত পথ বা ক্লোস্টার যা গির্জাকে ঘিরে একটি আয়তক্ষেত্র তৈরি করে এবং এর 3টি পোর্টালের প্রতিটির নর্থেক্সের মধ্য দিয়ে যায়। এই বিশেষত্ব বাদ দিলে, ভিলারের সমাধিস্তম্ভ দ্বারা প্রভাবিত এই নকশাটি গাউদির নকশার জটিলতা বা ঐতিহ্যবাহী গির্জা স্থাপত্য থেকে এর বিচ্যুতির দিকে খুব একটা ইঙ্গিত দেয় না। গির্জার ভিতরে বা বাইরে কোনো সঠিক সমকোণ দেখা যায় না এবং নকশায় কয়েকটি সরলরেখা রয়েছে। গাউদির মূল নকশায় মোট 18টি চূড়ার কথা বলা হয়েছে, যা উচ্চতার ঊর্ধ্বমুখী ক্রম অনুসারে থাকবে, 4 ধর্মপ্রচারক, কুমারী মেরি এবং সর্বোপরি যীশু খ্রিস্টকে প্রতিনিধিত্ব করে। 2023 সাল পর্যন্ত 13টি চূড়ার কাজ সম্পন্ন হয়েছিল, যা জন্মের সম্মুখভাগে 4 প্রেরিত, প্যাশন সম্মুখভাগে 4 প্রেরিত, 4 ধর্মপ্রচারক এবং কুমারী মেরির অনুরূপ। ধর্মপ্রচারকদের চূড়াগুলির উপরে তাদের ঐতিহ্যবাহী প্রতীকগুলির ভাস্কর্য রয়েছে, একটি ডানাওয়ালা ষাঁড়, একটি ডানাওয়ালা মানুষ, একটি ঈগল এবং একটি ডানাওয়ালা সিংহ। যীশু খ্রিস্টের কেন্দ্রীয় চূড়ার উপরে একটি বিশাল ক্রুশ থাকবে। এর মোট উচ্চতা 172.5 মিটার বা 565.9 ফুট, বার্সেলোনার মন্টোজুইক পাহাড়ের চেয়ে কম হবে, কারণ গাউদি বিশ্বাস করতেন যে তার সৃষ্টি ঈশ্বরের চেয়ে বেশি হওয়া উচিত নয়। নিচের চূড়াগুলির উপরে গমের আটি এবং আঙ্গুরের গুচ্ছ সহ পানপাত্র সহ কমিউনিয়ন হোস্ট দ্বারা স্থাপিত, যা ইউক্যারিস্টকে প্রতিনিধিত্ব করে। পরিকল্পনা অনুসারে, চূড়াগুলির মধ্যে নলাকার ঘণ্টা স্থাপন করা হবে, যা বাতাসের শক্তি দ্বারা চালিত হবে এবং গির্জার অভ্যন্তরে শব্দকে টেনে নিয়ে যাবে। মন্দিরের ভিতরে উপযুক্ত শাব্দিক ফলাফল অর্জনের জন্য গাউদি শাব্দিক গবেষণা করেছিলেন। তবে, বর্তমানে কেবল একটি ঘণ্টা রয়েছে। যীশু খ্রিস্টের মিনারটি নির্মাণের কাজ সম্পন্ন হলে সাগ্রাদা ফ্যামিলিয়া বিশ্বের সবচেয়ে উঁচু গির্জা ভবনে পরিণত হবে, বর্তমান রেকর্ডধারী উলমো মিনস্টারের চেয়ে 11 মিটার লম্বা হবে। 29 নভেম্বর 2021 সালে, ভার্জিন মেরির উদ্দেশ্যে নিবেদিত ব্যাসিলিকার প্রধান টাওয়ারগুলির একটিতে 7 মিটার 12 কোণা বিশিষ্ট আলোকিত স্ফটিক তারকা স্থাপন করা হয়েছিল। নির্মাণে পোস্ট টেনশন পাথরের প্যানেল ব্যবহার করা হয়েছে, যা মূল কাঠামোতে অন্তর্ভুক্ত করার আগে একত্রিত করা হয়। এই পদ্ধতি ব্যবহারের উল্লেখযোগ্য কাঠামোগত এবং পরিচালনাগত সুবিধা রয়েছে। গির্জাটির নকশা করা হয়েছে 3টি বিশাল সম্মুখভাগ, পূর্বে জন্মের সম্মুখভাগ, পশ্চিমে প্যাশন সম্মুখভাগ এবং দক্ষিণে গ্লোরি সম্মুখভাগ। 1935 সালে কাজ বন্ধ হওয়ার আগেই নেটিভিটি আকারটি নির্মিত হয়েছিল এবং এটি সবচেয়ে সরাসরি গাউদি প্রভাব বহন করে। প্যাশনের সম্মুখভাগটি 1917 সালে গাউদির তৈরি নকশা অনুসারে নির্মিত হয়েছিল। নির্মাণ কাজ শুরু হয়েছিল 1954 সালে এবং উপবৃত্তাকার পরিকল্পনার উপর নির্মিত স্টিপলগুলি 1976 সালে শেষ হয়েছিল। এটি বিশেষ করে এর অতিরিক্ত, ক্ষীণ, যন্ত্রণাদায়ক চরিত্রগুলির জন্য আকর্ষণীয়, যার মধ্যে রয়েছে স্তম্ভে চাবুকের আঘাতে মারা খ্রিস্টের ক্ষীণমূর্তি এবং ক্রুশে খ্রিস্ট। এই বিতর্কিত নকশাগুলি জোসেফ মারিয়া সুবিরাৎসের কাজ। 2002 সালে নির্মাণ শুরু হওয়া গৌরবের সম্মুখভাগটি হবে 3টির মধ্যে বৃহত্তম এবং সবচেয়ে স্মৃতিস্তম্ভ এবং এটি ঈশ্বরের কাছে একজনের স্বর্গারোহণের প্রতিনিধিত্ব করবে। এটি নরক, ক্ষয়ক্ষতির মতো বিভিন্ন দৃশ্যও চিত্রিত করবে এবং 7টি মারাত্মক পাপ এবং 7টি স্বর্গীয় পুণ্যের মতো উপাদানগুলি অন্তর্ভুক্ত করবে। 1893 সাল থেকে 1936 সালের মধ্যে নির্মিত, জন্মের সম্মুখভাগটি ছিল প্রথম সম্মুখভাগ যা সম্পূর্ণ হয়েছিল। যিশুর জন্মের প্রতি উৎসর্গীকৃত, এটি জীবনের উপাদানগুলির স্মরণ করিয়ে দেয় এমন দৃশ্য দিয়ে সজ্জিত। গাউদির প্রকৃতিবাদী শৈলীর বৈশিষ্ট্য, ভাস্কর্যগুলি অলঙ্কৃতভাবে সাজানো এবং প্রকৃতির দৃশ্য এবং চিত্র দিয়ে সজ্জিত, প্রতিটি তার নিজস্ব পদ্ধতিতে প্রতীক। উদাহরণস্বরূপ, 3টি পোর্টিকো 2টি বৃহৎ স্তম্ভ দ্বারা পৃথক করা হয়েছে এবং প্রতিটির গোড়ায় একটি কচ্ছপ বা কচ্ছপ রয়েছে, একটি ভূমি এবং অন্যটি সমুদ্রকে প্রতিনিধিত্ব করে, প্রতিটি পাথরে স্থাপন করা এবং অপরিবর্তনীয় কিছু হিসাবে সময়ের প্রতীক। কচ্ছপের চিত্র এবং তাদের প্রতীকীকরণের বিপরীতে, সম্মুখভাগের উভয় পাশে 2টি গিরগিটি পাওয়া যায় যা পরিবর্তনের প্রতীক। সম্মুখভাগটি উত্তর-পূর্ব দিকে উদীয়মান সূর্যের দিকে মুখ করে আছে, যা খ্রিস্টের জন্মের প্রতীক।
এটি 3টি পোর্টিকোতে বিভক্ত, যার প্রতিটি একটি ধর্মতাত্ত্বিক গুণ, আশা, বিশ্বাস এবং দানশীলতার প্রতিনিধিত্ব করে। জীবনবৃক্ষটি দানশীলতার পোর্টিকোতে যিশুর দরজার উপরে উঠে গেছে। 4টি স্টিল সম্মুখভাগটি সম্পূর্ণ করে এবং প্রতিটি একজন সাধুর, ম্যাথিয়াস, বার্নাবাস, জুড দ্য অ্যাপোস্টেল এবং সাইমন দ্য জিলট উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। মূলত গাউদির ইচ্ছা ছিল এই সম্মুখভাগটি পলিক্রমযুক্ত করা হোক, যাতে প্রতিটি স্তম্ভ বিভিন্ন রঙের সাথে আঁকা যায়। তিনি চেয়েছিলেন প্রতিটি মূর্তি এবং মূর্তি আঁকা হোক। এইভাবে মানুষের মূর্তিগুলি উদ্ভিদ এবং প্রাণীর মূর্তির মতোই জীবন্ত দেখাবে। গাউদি পুরো গির্জার কাঠামো এবং সাজসজ্জার মূর্ত প্রতীক হিসেবে এই সম্মুখভাগটি বেছে নিয়েছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে তিনি গির্জাটি শেষ করবেন না এবং অন্যদের অনুসরণ করার জন্য তাকে একটি শৈল্পিক এবং স্থাপত্যের উদাহরণ স্থাপন করতে হবে। তিনি এই সম্মুখভাগটিকেই প্রথম নির্মাণ শুরু করার জন্য এবং তার মতে এটি জনসাধারণের জন্য সবচেয়ে আকর্ষণীয় এবং অ্যাক্সেসযোগ্য হওয়ার জন্য বেছে নিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে যদি তিনি জন্মের সম্মুখভাগের আগে প্যাশন সম্মুখভাগ দিয়ে নির্মাণ শুরু করতেন, যা শক্ত এবং খালি হতো, তাহলে লোকেরা এটি দেখেই পিছিয়ে যেত। স্প্যানিশ গৃহযুদ্ধের সময় 1936 সালে কিছু মূর্তি ধ্বংস হয়ে যায় এবং পরবর্তীতে জাপানি শিল্পী এৎসুরো সোটো দ্বারা পুনর্নির্মাণ করা হয়। অত্যন্ত সুসজ্জিত জন্মের সম্মুখভাগের বিপরীতে প্যাশন সম্মুখভাগটি কঠোর, সরল এবং খুব সরল, প্রচুর খালি পাথর দিয়ে তৈরি, এবং একটি কঙ্কালের হাড়ের মতো কঠোর সরল রেখা দিয়ে খোদাই করা হয়েছে। খ্রিস্টের আবেগ, তার ক্রুশবিদ্ধকরণের সময় যিশুর কষ্টের প্রতি উৎসর্গীকৃত, সম্মুখভাগটি মানুষের পাপ চিত্রিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। ভবিষ্যতের স্থপতি এবং ভাস্করদের জন্য গাউদির রেখে যাওয়া অঙ্কন এবং নির্দেশাবলী অনুসরণ করে 1954 সালে নির্মাণ শুরু হয়েছিল। 1976 সালে স্টিপলগুলি সম্পন্ন হয়েছিল এবং 1987 সালে জোসেফ মারিয়া সুবিরাচ্ছের নেতৃত্বে ভাস্করদের একটি দল সম্মুখভাগের বিভিন্ন দৃশ্য এবং বিবরণ ভাস্কর্যের কাজ শুরু করেছিল। তাদের লক্ষ্য ছিল একটি কঠোর, কৌণিক রূপ দেওয়া যাতে একটি নাটকীয় প্রভাব তৈরি হয়। গাউদি এই সম্মুখভাগটি দর্শকদের মধ্যে ভয় জাগিয়ে তুলতে চেয়েছিলেন। তিনি আর্কগুলি ভাঙা এবং স্তম্ভগুলি কাটা করতে চেয়েছিলেন এবং খ্রিস্টের আত্মত্যাগের তীব্রতা এবং নিষ্ঠুরতা আরও দেখানোর জন্য চিয়ারোস্কুরোর প্রভাব ব্যবহার করতে চেয়েছিলেন। অস্তগামী সূর্যের দিকে মুখ করে, যা খ্রিস্টের মৃত্যুর প্রতীক এবং প্রতীকী, প্যাশন ফ্যাসাডটি 6টি বৃহৎ এবং ঝুঁকে থাকা স্তম্ভ দ্বারা সমর্থিত, যা পেশিগুলির মতো তৈরি করা হয়েছে। উপরে একটি পিরামিডাল পেডিমেন্ট রয়েছে, যা 18টি হাড়ের আকৃতির স্তম্ভ দিয়ে তৈরি, যা কাটার মুকুট সহ একটি বৃহৎ ক্রুশে শেষ হয়। 4টি স্টিপলের প্রতিটি একজন প্রেরিত, জেমস, থমাস, ফিলিপ এবং বার্থোলোমিউকে উৎসর্গ করা হয়েছে এবং জন্মের ফ্যাসাডের মতো 3টি পোর্টিকো রয়েছে, প্রতিটি ধর্মতাত্ত্বিক গুণাবলীর প্রতিনিধিত্ব করে, যদিও অনেক ভিন্ন আলোতে। সম্মুখভাগে খোদাই করা দৃশ্যগুলিকে 3টি স্তরে ভাগ করা যেতে পারে, যা একটি এস আকারে উপরে উঠে যায় এবং ক্রুশের স্টেশনগুলি খ্রিস্টের ক্রুসিসের মাধ্যমে পুনরুৎপাদন করে। সর্বনিম্ন স্তরটি ক্রুশবিদ্ধ হওয়ার আগের যিশুর শেষ রাতের দৃশ্যগুলিকে চিত্রিত করে, যার মধ্যে রয়েছে শেষ ভোজ, জুডাসের চুম্বন, একশে হোমো এবং যিশুর সানহেড্রিন বিচার। মধ্যম স্তরটি খ্রিস্টের ক্যালভারি বা গোলগোথাকে চিত্রিত করে এবং এতে দ্য থ্রি মেরিস, সেন্ট লঙ্গিনাস, সেন্ট ভেরোনিকা এবং ভেরোনিকার ঘোমটায় খ্রিস্টের একটি ফাঁকা মুখের বিভ্রম অন্তর্ভুক্ত রয়েছে। তৃতীয় এবং শেষ স্তরে খ্রিস্টের মৃত্যু, সমাধি এবং পুনরুত্থান দেখা যায়। সেন্ট বার্থোলোমিউ এবং সেন্ট থমাসের স্তম্ভের মধ্যে একটি সংযোগ তৈরি করে একটি সেতুর উপর অবস্থিত একটি ব্রোঞ্জের মূর্তি যিশুর স্বর্গারোহণের প্রতিনিধিত্ব করে। 1514 সালের মেলেনকোলিয়া আই মুদ্রিত ম্যাজিক স্কোয়ারের উপর ভিত্তি করে সম্মুখভাগে একটি ম্যাজিক স্কোয়ার রয়েছে। বর্গক্ষেত্রটি ঘোরানো হয় এবং প্রতিটি সারি এবং কলামে একটি সংখ্যা 1 করে কমানো হয়, তাই সারি এবং কলামগুলি 4x4 ম্যাজিক স্কোয়ারের জন্য আদর্শ 34-এর পরিবর্তে 33 যোগ করে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় সম্মুখভাগটি হবে গ্লোরি সম্মুখভাগ, যার উপর 2002 সালে নির্মাণ শুরু হয়েছিল। এটি প্রধান সম্মুখভাগ হবে এবং কেন্দ্রীয় নেভে প্রবেশাধিকার প্রদান করবে। যিশুর স্বর্গীয় মহিমার প্রতি উৎসর্গীকৃত, এটি ঈশ্বরের কাছে যাওয়ার পথের প্রতিনিধিত্ব করে, মৃত্যু, চূড়ান্ত বিচার এবং মহিমা, যখন নরক তাদের জন্য ছেড়ে দেওয়া হয় যারা ঈশ্বরের ইচ্ছা থেকে বিচ্যুত হয়। এই সম্মুখভাগটি সম্পন্ন হওয়ার জন্য তিনি বেশি দিন বেঁচে থাকবেন না। এই সচেতনতার সাথে গাউদি একটি মডেল তৈরি করেছিলেন যা 1936 সালে ভেঙে ফেলা হয়েছিল,
যার মূল টুকরোগুলি সম্মুখভাগের নকশার ভিত্তি হিসাবে ব্যবহার করা হয়েছিল। এই সম্মুখভাগটি সম্পন্ন করার জন্য ক্যারার ডি ম্যালোরকা জুড়ে ভবনসহ ব্লকটি আংশিকভাবে ভেঙে ফেলার প্রয়োজন হতে পারে। সিদ্ধান্তটি 2023 সালের মে মাসে প্রস্তাবিত হওয়ার কথা ছিল। গ্লোরি পোর্টিকোতে পৌঁছানোর জন্য বৃহৎ সিঁড়িটি ক্যারার ডি ম্যালোরকার উপর নির্মিত ভূগর্ভস্থ পথের উপর দিয়ে যাবে এবং নরক ও পাপের প্রতিনিধিত্ব করবে। অন্যান্য প্রকল্পগুলিতে ক্যারার ডি ম্যালোরকাকে ভূগর্ভস্থ যেতে হবে। এটি দানব, মূর্তি, মিথ্যা দেবতা, ধর্মদ্রোহিতা এবং বিভেদ ইত্যাদি দিয়ে সজ্জিত করা হবে। পুর্গ্যাশন এবং মৃত্যুকেও চিত্রিত করা হবে। পরবর্তীটি মাটি বরাবর সমাধি ব্যবহার করবে। পোর্টিকোতে পবিত্র আত্মার উপহারের জন্য নিবেদিত 7টি বৃহৎ স্তম্ভ থাকবে। স্তম্ভগুলির নিচে 7টি মারাত্মক পাপের প্রতিনিধিত্ব থাকবে এবং উপরে 7টি স্বর্গীয় গুণ থাকবে। এই সম্মুখভাগে মন্দিরের 5টি নেভের অনুরূপ 5টি দরজা থাকবে, যার কেন্দ্রীয় অংশে 3টি প্রবেশপথ থাকবে, যা মহিমান্বিত সম্মুখভাগকে মোট 7টি দরজা দেবে, যা ধর্মীয় অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করবে: বাপ্তিস্ম, নিশ্চিতকরণ, ইউক্যারিস্ট, তপস্যা, পবিত্র আদেশ এবং বিবাহ। 2008 সালের সেপ্টেম্বরে সুবিরাজদের দ্বারা নির্মিত গ্লোরি সম্মুখভাগের দরজাগুলি স্থাপন করা হয়েছিল। এই কেন্দ্রীয় দরজাগুলিতে কাতালান ভাষায় "আমাদের পিতা" প্রার্থনার উচ্চ স্বচ্ছতা লেখা রয়েছে, যার সাথে 50টি ভিন্ন ভাষায় "আমাদের পিতা" এবং "আজ আমাদের প্রতিদিনের রুটি দিন" শব্দগুলি খোদাই করা আছে। দরজার হাতলে এ এবং জি অক্ষর রয়েছে, যা আন্তনি গাউদির নামের আদ্যক্ষর তৈরি করে। গির্জার নকশাটি 5টি আইল সহ একটি ল্যাটিন ক্রুশের মতো। কেন্দ্রীয় নেভ ভল্টগুলি 45 মিটার পর্যন্ত লম্বা এবং পার্শ্ব নেভ ভল্টগুলি 30 মিটার পর্যন্ত লম্বা। ট্রান্সেপ্টে 3টি আইল রয়েছে। স্তম্ভগুলি 7.5 মিটার গ্রিডের উপর অবস্থিত। তবে ডেল ভিলারের ভিত্তির উপর অবস্থিত অ্যাপসের স্তম্ভগুলি গ্রিডের সাথে লেগে থাকে না, যার ফলে অ্যাম্বুলেটরির স্তম্ভগুলির একটি অংশ গ্রিডে স্থানান্তরিত হতে হয়, যার ফলে সেই স্তম্ভগুলির বিন্যাসে একটি ঘোড়ার নালের প্যাটার্ন তৈরি হয়। ক্রসিংটি পোরফাইরির 4টি কেন্দ্রীয় স্তম্ভের উপর অবস্থিত, যা একটি বৃহৎ হাইপারবোলয়েডকে সমর্থন করে, যা 12টি হাইপারবোলয়েডের 2টি রিং দ্বারা বেষ্টিত। কেন্দ্রীয় ভল্টটি 60 মিটার পর্যন্ত লম্বা। অ্যাপসটি 75 মিটার পর্যন্ত লম্বা একটি হাইপারবোলয়েড ভল্ট দ্বারা আবৃত। গাউদির উদ্দেশ্য ছিল যে প্রধান প্রবেশপথে দাঁড়িয়ে থাকা একজন দর্শনার্থী যেন নেভ, ক্রসিং এবং অ্যাপসের ভল্ট দেখতে পান। এইভাবে ভল্ট লফটের ক্রমবর্ধমান বৃদ্ধি ঘটে। অ্যাপসের মেঝেতে ফাঁক রয়েছে, যা নিচের ক্রিপ্টের একটি দৃশ্য প্রদান করে। অভ্যন্তরের স্তম্ভগুলি একটি অনন্য গাউদি নকশা। তাদের ভার বহন করার জন্য শাখা প্রশাখা তৈরি করা ছাড়াও তাদের নিরন্তর পরিবর্তনশীল পৃষ্ঠগুলি বিভিন্ন জ্যামিতিক আকারের ছেদনের ফলাফল। সবচেয়ে সহজ উদাহরণ হল একটি বর্গাকার ভিত্তি, যা স্তম্ভটি উপরে ওঠার সাথে সাথে একটি অষ্টভুজে বিকশিত হয়, তারপর 16 পার্শ্বযুক্ত আকার ধারণ করে এবং অবশেষে একটি বৃত্তে পরিণত হয়। এই প্রভাবটি হেলিকয়েডাল স্তম্ভগুলির ত্রিমাত্রিক ছেদনের ফলাফল। উদাহরণস্বরূপ, একটি বর্গাকার ক্রস সেকশন কলাম ঘড়ির কাঁটার দিকে মোচড় দেয় এবং অনুরূপ একটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোচড় দেয়। মূলত অভ্যন্তরীণ পৃষ্ঠতলের কোনোটিই সমতল নয়। অলঙ্করণটি ব্যাপক এবং সমৃদ্ধ, যার মধ্যে রয়েছে বিমূর্ত আকারের একটি বিশাল অংশ, যা মসৃণ বক্ররেখা এবং খাঁজকাটা বিন্দুগুলিকে একত্রিত করে। এমনকি ব্যালকনি এবং সিঁড়ির জন্য লোহার রেলিংয়ের মতো বিশদ স্তরের কাজও বক্ররেখার বিশদ বিবরণে পূর্ণ। 2010 সালে ব্লাঙ্কাফোর্ট অর্গানার্স ডি মন্টসেরাট অঙ্গ নির্মাতারা চ্যান্সেলে একটি অঙ্গ স্থাপন করেছিলেন। যন্ত্রটিতে 2টি ম্যানুয়াল এবং একটি প্যাডেলবোর্ডে 26টি স্টপ রয়েছে। গির্জার স্থাপত্য এবং বিশাল আকারের কারণে সৃষ্ট অনন্য ধ্বনিগত চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য ভবনের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অতিরিক্ত অঙ্গ স্থাপন করা হবে। এই যন্ত্রগুলি আলাদাভাবে এবং একই সাথে বাজানো যাবে, যা সম্পন্ন হলে প্রায় 8000 পাইপের একটি অঙ্গ তৈরি করবে। জন্মের সম্মুখভাগের স্টিপলগুলি জ্যামিতিক আকৃতির শীর্ষ দিয়ে মুকুটযুক্ত, যা কিউবিজমের কথা মনে করিয়ে দেয়, এবং জটিল অলঙ্করণটি আর্ট নুভোর শৈলীর সমসাময়িক। তবে গাউদির অনন্য শৈলী মূলত প্রকৃতি থেকে আকৃষ্ট হয়েছিল, অন্যান্য শিল্পী বা স্থপতিদের থেকে নয়, এবং শ্রেণীকরণের বিরোধিতা করে। গাউদি সাগ্রাদা ফ্যামিলিয়ার পরবর্তী নকশাগুলিতে হাইপারবোলয়েড কাঠামো ব্যবহার করেছিলেন। তবে জন্মের সম্মুখভাগে কয়েকটি জায়গা রয়েছে, একটি নকশা যা গাউদির শাসিত পৃষ্ঠের নকশার সাথে সমতুল্য নয়, যেখানে হাইপারবোলয়েড দেখা যায়। উদাহরণস্বরূপ, পেলিকানের সাথে দৃশ্যের চারপাশে অসংখ্য উদাহরণ রয়েছে।
একটি হাইপারবোলয়েড রয়েছে যা সাইপ্রেস গাছকে কাঠামোগত স্থিতিশীলতা যোগ করে। অবশেষে বিশপের মিটার স্পাইয়ারগুলি হাইপারবোলয়েড কাঠামো দ্বারা আবৃত। তার পরবর্তী নকশাগুলিতে নেভের ভল্ট এবং জানালা এবং প্যাশন ফ্যাসাদের পৃষ্ঠগুলিতে শাসিত পৃষ্ঠগুলি বিশিষ্ট। পুরো সাজসজ্জার বিষয়বস্তুতে লিটার্জির শব্দগুলি অন্তর্ভুক্ত। স্তম্ভগুলি হোসান্না, এক্সেলসিস এবং স্যাংক্টাস এর মতো শব্দ দিয়ে সজ্জিত। প্যাশন সম্মুখভাগের মহান দরজাগুলি বিভিন্ন ভাষায়